আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করতেছি ভালোই আছো। তো আজকে আমরা খুব একটা স্পেশাল ম্যাথ দেখবো। দেখো যে ম্যাথটা বুয়েট পরীক্ষায় একবার আসছে, সাস্ট পরীক্ষায় একবার আসছে। ওকে, তো এই অঙ্কের আজকে আমরা শর্টকাটটাও দেখবো উইথ বেসিক, মানে বেসিক সহ শর্টকাট আলটিমেটলি দেখবো। তো এই অঙ্কটার অ্যান্সার যদি আমাকে কখনো করতে বলা হতো, তাহলে এই অঙ্কের অ্যান্সার আমি কত দিতাম জানো? 1/2 ইন্টু যে মানটা ছিল সেটা 20। তার মানে কত চলে আসবে? 1/8, 8 2 16, 160। তাহলে এই অঙ্কের অ্যান্সারটা আমি দিতাম হচ্ছে এ নাম্বারটা অ্যান্সার। তো এই অঙ্কের অ্যান্সারটা কিভাবে আসলে আমি এটা লিখলাম, এটা যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবা। তো আমরা কথা না বাড়ায় চলো শুরু করি। তো আগের অঙ্কটা সলভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ম্যাট্রিক্স আর নির্ণয়ক এই দুইটার মধ্যে যে মেইন ডিফারেন্সটা এটা একটু আমাদেরকে জানতে হবে। তো আমরা দেখতেছি যে ধরে নাও যে একটা নির্ণয়ক হচ্ছে, সাপোজ ধরো এরকম এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা একটা নির্ণয়ক। তো আমাকে যদি কখনো বলে যে এই নির্ণয়কের সাথে আমি একটা কনস্ট্যান্ট 5 গুণ করে দিলাম, এই যে 5 গুণ করলাম, এই নির্ণয়কের সাথে 5টা আলটিমেটলি সবগুলোর সাথে কিন্তু গুণ হবে না। এই 5 গুণ হবে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের সাথে। আমি যদি বলি এটা 1 নাম্বার সারির সাথে গুণ হবে, তাহলে 5A 5B 5C, আর বাকিগুলো যা ছিল তাই থাকবে, এগুলোর কিন্তু কোনো চেঞ্জ হবে না। তো কি হলো যে 5 দ্বারা যখন আমি কোনো নির্ণয়কে গুণ করব, তাহলে এই 5টা দ্বারা কনস্ট্যান্টটা শুধু যে কোনো একটা সারির সাথে গুণ হবে অথবা যে কোনো একটা কলামের সাথে গুণ হবে। আমি এখানে শুধু সারির সাথে গুণ করেছি, তুমি চাইলে কিন্তু যে কোনো কলামের সাথেও গুণ করতে পারতে, অর্থাৎ তুমি এটাকে এভাবেও লিখতে পারতে। দেখো আমি যদি বলি না আমি এটা কলামের সাথে গুণ করব, 5A 5D 5G, আর বাকি যা ছিল তাইলে তাই থাকবে, এগুলোর কিন্তু কোনো চেঞ্জ হবে না। কিন্তু এই 5 যদি এটা কোনো নির্ণয়ক না হয়ে এটা কোনো ম্যাট্রিক্স হইতো, সাপোজ ধরো আমি একটা ম্যাট্রিক্স বলতেছি এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা একটা আমি ম্যাট্রিক্স বললাম। এই ম্যাট্রিক্সের সাথে যদি তুমি কনস্ট্যান্ট দ্বারা গুণ করো, তাহলে এই কনস্ট্যান্ট কিন্তু আলটিমেটলি কি হবে? সবগুলো ভুক্তির সাথে গুণ হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো এরকম করে 5A 5B 5C 5D 5E 5F 5G 5H 5I। অর্থাৎ আমরা এখান থেকে তাহলে কি শিখলাম? কোনো নির্ণয়কের সাথে যদি কোনো কনস্ট্যান্ট দ্বারা গুণ করো, তাহলে সেই কনস্ট্যান্টটা নির্ণয়কের যে কোনো একটা সারি বা যে কোনো কলামের সাথে গুণ হবে। আর যদি কোনো ম্যাট্রিক্সের সাথে কোনো কনস্ট্যান্ট দ্বারা গুণ করো, তাহলে সেই কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। এই কথাটা ভালো করে মনে রাখবো। যদি এই কথাটাকে আমি উল্টা করে বলতে চাই, যে নির্ণয়কের ক্ষেত্রে আমি কমন নিতে পারবো কোথা থেকে? একটা নির্ণয়কের যে কোনো একটা সারি থেকে যদি কিছু কমন চলে যায়, তাহলেই আমরা সেই জিনিসটাকে কি করতে পারবো বলো তো দেখি? কমন নিতে পারবো। অন্যদিকে যদি কোনো ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি থেকে কিছু কমন যায়, তাহলে আমরা শুধুমাত্র কি করতে পারবো? ওই কনস্ট্যান্টকে কমন নিতে পারবো। তাহলে ভালো করে মনে রাখবো, এটা কোনো নির্ণয়কের সাথে কনস্ট্যান্ট দ্বারা গুণ করলে সেটা যে কোনো একটা সারি বা কলামের সাথে গুণ হবে। উল্টা কথা বলতে গেলে যে কোনো নির্ণয়কের কোনো সারি বা কোনো কলাম থেকে যদি কিছু কমন যায়, তাহলে আমরা শুধু কমন নিতে পারবো। অন্যদিকে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি কনস্ট্যান্ট দ্বারা গুণ করি, তাহলে ওই কনস্ট্যান্ট দ্বারা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। উল্টা কথা বলতে গেলে কোনো ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি থেকে কিছু যদি কমন যায়, তাহলে আমরা শুধুমাত্র কমন নিতে পারবো। তো এই লজিকটা কাজে লাগাই আলটিমেটলি আমাদেরকেও স্পেশাল ম্যাথটা একটু করতে হবে। তো চলো আমরা দেখি ম্যাথটা কিভাবে করতে পারি। আমরা বলছে কি যে 3 আকারের একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? এটা মনে হয় আমরা এর আগের ভিডিওতে দেখে আসছি, যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো থাকে, বাকি উপাদানগুলো 0 হয়, তখন সেগুলোকে আমরা সেই ম্যাট্রিক্সে কর্ণ ম্যাট্রিক্স বলি। তাহলে একটা ডি ম্যাট্রিক্সের কথা বলছি, যেটা 3/3 আকারের কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আমরা ডি ম্যাট্রিক্স ধরে নিচ্ছি। ডি ম্যাট্রিক্সটা কত? আমরা ধরে নিচ্ছি ম্যাট্রিক্সটা এরকম এ বি সি। কর্ণ ম্যাট্রিক্সের কথা বলছে, তাহলে আমরা শুধুমাত্র কর্ণ বরাবর উপাদানগুলো দিলাম, আর বাকি উপাদানগুলোকে আমরা 0 ধরে নিলাম। এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এটার প্রধান কর্ণ বরাবর উপাদান আছে। আচ্ছা ঠিক আছে। বলছে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আবার হচ্ছে 20। তাহলে চিন্তা করো যে এটার ডিটারমিনেন্ট মানে কি? এই ডিকে জাস্ট আমরা যদি এরকম চিহ্ন দেই, এই নির্ণয়ক চিহ্নটা দেই, তাইলেই সেটা আলটিমেটলি কি হয়ে যায়? ডিটারমিনেন্ট হয়ে যায়। তাহলে আমরা এই ডিটারমিনেন্টটা লিখতেছি। তাহলে এটা 0B0 হয়ে যাবে, আর 0 0 C হয়ে যাবে। এইটার মানে কিন্তু আমাদেরকে তারা বলেছিল 20। এটা কিন্তু নির্ণয়ক। হ্যাঁ, আমরা নির্ণয়কের চিহ্নগুলো কিন্তু জানি, এটা হচ্ছে নির্ণয়কের চিহ্ন। আর যদি থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট বা ডাবল মডুলাস থাকে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের চিহ্ন। ওকে, ডান। এখন আমাদেরকে বলছে কি যে 2D এটা কিন্তু একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, 2D কিন্তু এটা একটা ম্যাট্রিক্স।
বলছে এই 2D ম্যাট্রিক্স তার ইনভার্স করে মান বের করতে হবে। তাহলে 2D আমরা করি, তাহলে ডি যদি এটা হয় তাহলে বলো তো 2D ম্যাট্রিক্সটা কত আসবে? আমরা কি জানি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো ম্যাট্রিক্সকে যদি কোনো কনস্ট্যান্ট দ্বারা গুণ করি তাহলে সেই কনস্ট্যান্টটা কার সাথে গুণ হয়? সবগুলো ভুক্তির সাথে গুণ হবে কিন্তু, হ্যাঁ। তাহলে আমরা এই 2টা এর সাথে গুণ হবে, আর 2 দ্বারা 0কে গুণ করলে তো আলটিমেটলি 0ই হয়, এগুলোতে গুণ করার দরকার নাই। বি দ্বারা বি কে গুণ করলে আসবে 2b, আর এটা 0 ছিল 0ই থাকবে, আর এটা 0 0, আর এটা চলে আসবে 2c। এটা হলো 2D ম্যাট্রিক্স। এখন আমরা যেটা করব যে এই 2D ম্যাট্রিক্সের মান কত এটা বের করব, অর্থাৎ এই 2D কে এখন আমরা ডিটারমিনেন্টে কনভার্ট করব, ডিটারমিনেন্টে কনভার্ট করে এটার মান কত বের করব। তাহলে 2D যদি এটা ডিটারমিনেন্ট আকারে লেখো তাহলে এটা কত আসবে দেখো, 2a 0 0 0 2b 0 0 0 2c। অর্থাৎ এই যে 2D ম্যাট্রিক্স যেটা ছিল জাস্ট আমরা কি করেছি, এই ম্যাট্রিক্সের এই চিহ্নটাকে জাস্ট চেঞ্জ করে দিছি। থার্ড ব্র্যাকেট ম্যাট্রিক্সের চিহ্ন ছিল, সেখান থেকে আমরা ডিটারমিনেন্টের চিহ্ন দিয়ে এটাকে নির্ণয়ক আকারে কনভার্ট করে নিলাম। তাহলে এখন একটু চিন্তা করো তো, আমরা নির্ণয়কের ক্ষেত্রে কি জানি? নির্ণয়কের ক্ষেত্রে জানি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকে যদি কিছু কমন যায় তাইলে আমরা কি করতে পারবো? কমন নিতে পারবো। দেখো তো দেখি, আমি যদি সারি ওয়াইজ চিন্তা করি তাহলে এই পুরা সারি এখান থেকে আমরা কি কমন নিতে পারি? দেখো এখান থেকে কিন্তু একটা 2 কমন নিতে পারি, কারণ এখানে চিন্তাই করতে পারি 0 সাথে 2 গুণ আকারে আছে, এখানেও 0 সাথে 2 গুণ আকারে আছে, এটা আমরা চিন্তাই করতে পারি। তাহলে এখান থেকে আলটিমেটলি একটা 2 কমন যাবে। সিমিলারলি এই সারি ছিল, এই সারি থেকেও একটা 2 কমন যাবে। সিমিলারলি এই নিচের সারি থেকেও আলটিমেটলি একটা 2 কমন যাবে। তাহলে আলটিমেটলি 2 কটা কমন গেল? 3টা 2 কমন গেল। তাহলে আলটিমেটলি থাকবে কি দেখো একটু, তারপরে যেটা থাকবে সেটা হলো a 0 0 0 b 0 0 0 c। এই নির্ণয়কটা কিন্তু থেকে যাবে। তাহলে আমরা মনে হয় একটু আগে দেখে আসছি, এটা তাহলে কত হয়ে গেল দেখো, 2 টু দি পাওয়ার কিউব হয়ে গেল। এটা আমি 8 লিখতেছি না, এটাকে এভাবেই রাখলাম। আর এই যে এই জিনিসটার মানে মনে হয় আমরা বের করে আসছি মডুলাস ডি, এটার মান ছিল 20। তাহলে এটার মান আলটিমেটলি কত চলে আসলো? 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 20। এটাই থেকে গেল, থাক। এখন আমাদের কি করতে হবে? এই পুরো জায়গাটার মান বের করা লাগবে। তো দেখো কত আসে, 2D এটার ইনভার্স তার মডুলাস, এটা মানে আলটিমেটলি এটাকে এইভাবে লেখা যায় 1 ডিভাইডেড বাই 2D মডুলাস। এটাকে এইভাবে তুমি লিখতে পারো, কোনো প্রবলেম নাই। এটা কার মান ছিল? এটা কিন্তু 2D এর মান ছিল, হ্যাঁ, 2D মডুলাসের ভ্যালুটা ছিল। এখন জাস্ট তোমরা মান বসায় দিবা। তাহলে আলটিমেটলি কত চলে আসলো দেখো, 1 ডিভাইডেড বাই, এটাকে এভাবে লেখা যায় ইনভার্স 1 মানে 1 ডিভাইডেড বাই ভিতরে যেটা ছিল তার মান, আর 2D এর মানটা কত ছিল দেখো, 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 20। 2 টু দি পাওয়ার কিউব ইন্টু কত? 20। তার মানে আলটিমেটলি কত ছিল? 1 ডিভাইডেড বাই 160। হ্যাঁ, এটাই আলটিমেটলি ছিল এই অঙ্কের অ্যান্সারটা। তো একটু ভালো করে তাকাবা আসলে কি হয়েছে তাইলে। আসলে হ্যাঁ, কিছুই হয় নাই, খুবই নর্মাল কাজ হয়েছে এখানে। আমাকে এটার মান বের করতে বলা হয়েছে, তো তাহলে শর্টকাটটা আমরা শিখবো। কি হয়েছে? এটার মান বের করতে যায়, আমরা দেখতেছি কি যে এই যে ইনভার্স 1 ছিল, এই ইনভার্স 1 এর জন্য 1 ডিভাইডেড বাই হবে। আর এখানে যেহেতু ম্যাট্রিক্সটা 3/3 ম্যাট্রিক্স ছিল, এটা যদি ম্যাট্রিক্স থেকে নির্ণয়ক হয়ে যায় তাহলে কত আসবে? এই 2 টু দি পাওয়ার কত চলে আসবে দেখো, এখানে যত বাই যত, এটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে অবশ্যই, তত বাই ওই যে সেইটা পাওয়ার আকারে চলে যাবে। এখানে যা থাকবে, এখানে 2 ছিল কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের উপর পাওয়ার যাবে কত, যত বাই যত ম্যাট্রিক্স ছিল সেটা পাওয়ার আকারে চলে যাবে ইনটু, আর এইখানে ডি ছিল, এই ডি এর মান যেটা ছিল সেটা। এটাই হবে আলটিমেটলি শর্টকাট অ্যান্সার। হ্যাঁ, আমরা যদি শর্টকাটে কখনো অ্যান্সার করতে বলে তাইলে এভাবে করব। আর যদি কখনো রিটেন পরীক্ষা আসে তাহলে তো আমরা দেখেই গেলাম যে আমাদের অঙ্কটা কিভাবে করতে হয়। তো ম্যাট্রিক্স আর নির্ণয়কের এই যে দুইটার মধ্যে ডিফারেন্সটা, এই দুইটা ধর্মটা, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তো এই শর্টকাটটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা দেখি তাহলে আমরা কি লিখতে পারি। যে দেখো এখানে n বাই n মাত্রার একটা ম্যাট্রিক্স যদি আমরা নেই, তাহলে যদি বলি যে মডুলাস ডি এর মান যদি x হয় তাহলে বলছে এটার মানটা কত আসবে। তাহলে এটার মান কত আসবে কিভাবে বের করব? ইনভার্স 1 মানে কত থাকবে? 1 ডিভাইডেড বাই এই যে কে ছিল, এই কে এর উপর পাওয়ার কত যাবে বলো তো দেখি, এই যে যত বাই যত ম্যাট্রিক্স ছিল সেটা পাওয়ার আকারে চলে যাবে ইনটু এই যে ডি এর মান যেটা ছিল সেটা। এটাই হচ্ছে আলটিমেটলি অ্যান্সার। এটা শর্টকাট এমসিকিউর জন্য খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে আরও দুইটা আমি এক্সাম্পল দিয়েছি, দেখো ছোট্ট করে দেখে ফেলো এটার আনসার কত আসবে। এটার আনসার কত আসবে? ইনভার্স 1 ছিল তাহলে 1 ডিভাইডেড বাই এই 3 ছিল 3 টু দি পাওয়ার কত দিব, 4/4 মাত্রা ম্যাট্রিক্স ছিল তাহলে পাওয়ার দিব হচ্ছে 4 ইনটু ডি এর মানটা কত ছিল? 10। এখানে যা আসবে এটাই হবে এই অঙ্কটার অ্যান্সার। পরের অঙ্ক তাহলে এটার আনসার কত আসবে? ইনভার্স 1 তাহলে 1 ডিভাইডেড বাই 6 ছিল কনস্ট্যান্ট, 6 পাওয়ার কত যাবে? 5 ইনটু এই যে কত, এই ডি এর মান যাতে ছিল সেটা 30। এইটাই ছিল এই অঙ্কটার অ্যান্সার। শর্টকাট আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। মজা না? অনেক মজা, অনেক মজা।
এতক্ষণ পর্যন্ত আমি যা পড়াইলাম সেটা যদি তুমি বুঝে থাকো তাহলে দেখো এখানে আমি একটা এমসিকিউ দিয়েছি, এই এমসিকিউর অ্যান্সারটা কত হবে ঝটপট আমাকে কমেন্ট বক্সে জানাই দিবা। তো আজকে এ পর্যন্ত, এরপরে দেখা হবে আরও নতুন মজার কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।